স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সিনেমার বাজেট এই শব্দবন্ধের মধ্যেই ছবি নির্মাণের ব্যয়ের কথা চলে আসে। আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্য সেটা নয়। সামনে জাতীয় বাজেট ঘোষণার মাসখানেক আগেই চলচ্চিত্রের শিল্প স্বীকৃতির ঘোষণা এসেছে। তাই নতুন অর্থ বছরের বাজেট ভাবনায় চলচ্চিত্র আগের চেয়েও বেশি প্রাধান্য পাবে বলেই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে সরকারের অর্থ কতটা অ্যানালগ আর কতটা ডিজিটাল সিনেমার উন্নয়নে কাজে লাগানো হবে তার সুরাহা হয়নি। তরুণ নির্মাতারা বলছেন আধুনিক প্রযুক্তির অভাবেই চলচ্চিত্রের উন্নয়নে এফডিসি এখন আর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে দেশের সিনেমা হলগুলোর আধুনিকায়নও সরকারের হস্তক্ষেপের দাবি করছেন তারা। এই অবস্থা আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। জাতীয় বাজেটে বরাদ্দের অভাবে কি পিছিয়ে পড়ছে আমাদের চলচ্চিত্র? দেশের প্রেক্ষাগৃহগুলোর আধুনিকায়নে কি করতে পারে সরকার? শিল্পের মর্যাদার মধ্যেই কি চলচ্চিত্রের উন্নয়ন নিহিত? ডিজিটাল বাংলাদেশে অ্যানালগ এফডিসি কতটা গ্রহণযোগ্য? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নির্মাতা জনাব চাষী নজরুল ইসলাম, আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র বিশেষজ্ঞ ক্যাথরিন মাসুদ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনাজ রিটন, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব চাষী নজরুল ইসলাম, আপনার কাছে প্রশ্নে চলে আসি যে আজকের চলচ্চিত্রটি আমরা অনেক ধরনের সমালোচনা শুনছি, আজকে আমাদের চলচ্চিত্র একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনারা যারা অনেক দিন ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে আছেন নানা ধরনের ক্যাপাসিটিতে, তাদের দায় কতটা বা দায় আপনি অনুভব করেন কিনা? তাই একেবারে যদি বলা হয় তাহলে একেবারে যে আমরা দায়ী তা নয়, একমাত্র আপনারা দায়ী সেটা না নাকি? হ্যাঁ, আমরা একমাত্র দায়ী নয়, দায়ী সকলে, আমরা সকলে দায়ী। সেটা টেকনিক্যালও আমি বলবো, শিল্পী কলাকুশলীদের বলবো এবং সেই সাথে সরকারকেও কিছুটা বলবো। এবং আমার মনে হয় যে এই দায়ের কথাটা বললে অনেক কথাই বলতে হয়। যেমন আমি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি ছবি নির্মাণ করি, কিন্তু নির্মাণ করতে গিয়ে প্রথমেই আমাকে খুঁজতে হয় একজন প্রডিউসারকে, এবং যে প্রডিউসার খুঁজতে হয় এটার ইদানিংকালে এটা হচ্ছে কারণটা হলো যে চলচ্চিত্রের দুটো ধারা কিন্তু স্ট্যাবলিশ কিন্তু এখন হতে চলছে। একটা বলছে ডিজিটাল ফরম্যাট, একটা বলছে 35 আগেকার যে সিস্টেমে। প্রশ্ন যে এই যারা নাকি ডিজিটাল ফরম্যাট যারা ছবি নির্মাণ করছে সেটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে, সেটার কারণেই কিন্তু প্রডিউসাররা আসতেছে। তার কারণটা কি, ছবি এটা যেমন শিল্প তেমনি ব্যবসাও বটে। ব্যবসাটা যদি আমি না করতে পারি, লগ্নে যদি আমি ফেরত না পাই, তাহলে একটা প্রযোজক কিন্তু ছবি আমাকে দিয়ে বানাবে না। আর যদি বলি ডিজিটাল ফরম্যাটে তথাকথিত আর্ট ফিল্ম অথবা আমরা ভিন্ন ধারা ছবি যেটা বলি আর কি, এই ছবি দিয়ে চলচ্চিত্র কোনো উন্নয়ন করা যাবে না। আমি যদি একটু ক্লিয়ার হইতে চাই যে ডিজিটাল ফরম্যাটটা তো আমাদের এখানে নতুন সংস্করণ, মানে ডিজিটাল ফরম্যাট বলতে আপনি যেটাই বুঝাচ্ছেন না, এটা ডিজিটাল ফরম্যাট যেটা বলা হয় এটা কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন আমাদের দেশে হয় না। আপনি যেটা বলছেন সেটা তো নতুন। এর আগে কি প্রযোজকরা এগিয়ে আসছিল বা আমাদের চলচ্চিত্রগুলি ঠিক আগে বলতে হবে? আমি বলি যে 110 মুভি পার ইয়ার রিলিজ করতাম আমরা, সেখানে কমতে কমতে গিয়ে এখন 35 মুভি। এই 35 মুভি কেন হলো? এটা একটা ভাবনার বিষয়। আমরা যেমন দুর্বল, আমরা যেন অপারক, আমাদের যেমন মেধা নাই, যদি এই কথা ধরে নেই, তাহলে সে সাথে একই ধরতে হবে যে এর অনেক ফ্যাক্টর রয়েছে। ছবি ব্যবসা কমে যাওয়ার ফ্যাক্টর রয়েছে, যেমন প্রেক্ষাগৃহ থেকে আরম্ভ করে ভিডিও পাইরেসি, এগুলি ডিটেলস আলাপ করা যেতে পারে। ভিডিও পাইরেসি থেকে আরম্ভ করে আকার সংস্কৃতি, এইসব কারণে কিন্তু চলচ্চিত্র ব্যবসা কিন্তু একেবারে বলতে শূন্য কোঠা গিয়ে পৌঁছেছে। কিন্তু যে যাই কথা বলুন না কেন, আজকে যে এফডিসি স্টুডিও, এখানে এমডি সাহেব বসে আছেন, এই এফডিসি স্টুডিওতে প্রতিদিন 9টা ফ্লোর ছিল। 9টা ফ্লোর মানে যে 9টা ফ্লোরে জায়গা পেতাম না আমরা, মানে এক শিফট শুটিং করবো আমরা, খালি পেতাম না। কিভাবে আমরা দৌড়াতাম, একে ধরতাম, ওকে ধরতাম, ওই পার্টিকে বলতাম তুই ছেড়ে দে, ওই হিরোকে বলতাম তুই একে ডেট দে। 9টা ফ্লোর। আর এখন 9টা ফ্লোরে সব চ্যানেল, টিভি চ্যানেলগুলো নিয়ে কাজ করছে, নো ফিল্ম। এই দেখা যে মাঝে মধ্যে সপ্তাহে 8 দিন, 10 দিন, 15 দিন পরে একদিন শুটিং হচ্ছে। তাও আবার কি, যদি শাকিব খান থাকে, আর শাকিব খান যদি না থাকে তাহলে তো আর কিছু কথাই নেই, একেবারেই শূন্য কোঠা গিয়ে দাঁড়িয়েছি আমরা। তো এটা যেমন একটা কথা আছে, আবার এটাও আছে যে দায়িত্ব কথা। এটা এফডিসি কিন্তু মূলত এফডিসি ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা তৈরি করেছিল, এটা ফিল্মকে ডেভেলপ করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল। যেমন তৈরি করে নাজির আহমেদ, ফতল ওয়াহানি, এরা যখন চলচ্চিত্র শুরু করেন আর কি ইন্ডাস্ট্রি, তখন ছিল যে
ফিল্ম কি করে ডেভেলপ করা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে বানানো যায়, এটাকে কি করে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু আস্তে 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 দেখা গেল কি যে এই ব্যাপারে ধারে চলে গিয়ে এখন টোটাল একটা বেনিয়া ব্যবসায়ী হয়ে গেছে এফডিসি স্টুডিও। এটা একটা সাংঘাতিক দুঃখজনক ঘটনা। আমরা যখন কোন দোকানে কিছু কিনতে যাই, কিছু আনতে যাই, কাপড় শাড়ি অমুক তো কিনতে যাই, দোকানদার সেভেন আপ খাওয়াচ্ছে, কোকোলা খাওয়াচ্ছে, বসতে দিচ্ছে, আসুন বসুক, এফডিসিতে গেলে কথাই বলে না, এফডিসিতে গেলে তারা পাত্তাই দেয় না। আরে ভাই আমি তো ক্রেতা ভাই, তুমি আমাকে আপ্যায়ন করো, তুমি আমাকে স্যার বলো, সরি আসেন বসেন, কি চাই। ওখানে গেলি না এটা নাই ওটা নাই, হবে না, লিখেছি ইত্যাদি। সরকারি বলেই এটা হচ্ছে, অবশ্য এটা প্রাইভেটকে করে দেওয়া ভালো। যদি প্রাইভেটকে করে দেয়, আমি গিভিং 100% চলচ্চিত্র অবস্থা থাকবে না। জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে, যিনি এফডিসির দায়িত্ব নিয়েছেন। 1 মাস পুরোপুরি হয়নি এখনো, হ্যাঁ 2-1 দিনের মধ্যে 1 মাস হবে। আপনি এই অভিযোগ নিয়ে কি বলবেন যে এফডিসি আসলে আগ্রহী দেখায় না নির্মাতা এবং প্রযোজক পরিবেশক কারো প্রতি, মানে সিনেমা নির্মাতা পরিচালকদের কারো প্রতি? ধন্যবাদ আপনাকে। চার্চি ভাইয়ের অভিযোগ, আমি অভিযোগ বলবো না, যে বাস্তব কথার বিচারে এই কথাগুলো বলেছেন। আমি মনে করি যে এটা এক আধ দিনের ব্যাপারে হয়নি, এক আধ দিনে হয়নি, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা হয়েছে। মানে আমরা যদি ধরে নেই যে এফডিসি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেটাও যেমন পুরোপুরি সত্য নয়। এফডিসি একটি সরকারি প্রতিষ্ঠান, সেটাও মানতে ঠিক মন সায় দেয় না। মূল কাজটা তো বাণিজ্যিক, এবং বাণিজ্যিক হতে হলে তখন আমাদেরকে ছাড় দিতে হবে, মানুষকে আনতে হবে। অনেক সময় তো যেমন হয় যে একটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, ওটাকে সেলে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই নিয়ম কানুনগুলো কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছায়নি যে একেবারে পুরোপুরি মানুষকে আকৃষ্ট, মানুষ বলতে আমি নির্মাতাদের বলছি বা প্রযোজক যারা আছেন, তাদেরকে আকৃষ্ট করার মতন অবস্থায় এফডিসি নেই, এটা সত্য। কিন্তু এও সত্য যে এফডিসি কিন্তু এই নাইনের মধ্য দিয়েও কিন্তু অনেক কাজ করছে। আমার এই স্বল্প সময়ের অভিজ্ঞতা, আমি অবশ্য এমনিতেই চলচ্চিত্রের সাথে যেহেতু আবেগের একটা সম্পর্ক তো দীর্ঘদিনের, ছোটকাল থেকে থাকে। বাঙালির সাথে চলচ্চিত্রের সম্পর্ক থাকবে না এটা হতেই পারে না, বাঙালির সাথে ফুটবলের সম্পর্ক থাকবে না এটা হতেই পারে না। তা আমিও সেই ঘরানাই ছোটকাল থেকে বড় হয়েছি, এবং আমার ধারণা যে আমার মতন এদেশের প্রায় প্রতিটি মানুষেরই সিনেমার প্রতি একটা আকর্ষণ আছে। এবং এফডিসির সামনে দিয়ে যদি কেউ যায়, যখনই যায় একটা উঁকি মারে, কিন্তু ভিতরে একটা জন্য আগ্রহের জায়গা একটা আছে। তো সেই জায়গাটিকে আমি মনে করি যে এই জিনিসটি হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু ব্যারিয়ার্স আছে, সেই ব্যারিয়ার্সগুলো দূর করা কিন্তু সম্ভব, কঠিন কাজ না। এবং আপনার কি মনে হয় যে এফডিসি মানে তথ্য মন্ত্রণালয়ের অধীনে এফডিসি থাকছে, মানে আমলাতান্ত্রিক একটা এরকম একটা, তারপরেও এটার সম্ভাবনা আছে এটা স্বাধীন? অবশ্যই আছে। এটা ডিপেন্ড করে যে অ্যাপ্রোচটা কিভাবে হচ্ছে। যিনি এফডিসি চালাচ্ছেন তিনি কি একেবারে আমলাতান্ত্রিক ইসের সুযোগ তো মধ্যে? নাই আমলা ছাড়া আর কিছু হওয়ার, একজন মানে আপনার কি সুযোগ আছে আমলা ছাড়া কিছু হওয়ার? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, এই জন্যে আছে আমি বলবো, প্রধান কারণ হচ্ছে যে বর্তমানে আমাদের যিনি প্রধানমন্ত্রী, জি, তিনি কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে ভীষণ আগ্রহী। তিনি চলচ্চিত্রের নাম ধরে কিন্তু কথা বলেন যে অমুক চলচ্চিত্রটি এই হয়েছে, অমুক চলচ্চিত্রে এটি আছে। নতুন যারা চলচ্চিত্র বানাচ্ছেন তাদের ছবি নিয়ে পর্যন্ত তিনি কথা বলেন। এবং সম্প্রতি যে উনার আগ্রহ আছে সব বিষয়ে, খেলা, তো সেই আগ্রহটি যদি থাকে, এবং যদি একটি রাজনৈতিক সরকারের আগ্রহ ওই পর্যায়ে থাকে, আমার মনে হয় যে আমলাতান্ত্রিক জটিলতার কথা যেটা বলা হয় সব সময়, আমরা চারিদিকে শুনি, সেই জটিলতা দূর করা সম্ভব। নির্ভর করে যারা এফডিসি চালাচ্ছেন বা এই চলচ্চিত্র শিল্পের সাথে যারা জড়িত হয়েছেন, এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত হয়েছেন, তারা যে বিষয়টিকে কিভাবে দেখছেন। তারা যদি মনে করেন যে শুধু চাকরি করতে এসেছি, তাহলে কিছু করার নেই। আর যদি মনে করেন যে না, এফডিসিকে সচল করে এফডিসির মাধ্যমে এদেশের চলচ্চিত্রের একটি উন্নয়ন ঘটানো সম্ভব। আর চলচ্চিত্রের উন্নয়ন মানে তো বিশাল অর্থ। একটি হচ্ছে যে সমাজের চরিত্র পাল্টে দেয়া, আরেকটি হচ্ছে যে চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে, জাতিকে তুলে ধরা, ভাষাকে তুলে ধরা। সেই জায়গাটি যদি ঠিকমতো করা যায়, এই মেলবন্ধনটি যদি ঠিকমতো করা যায়, তাহলে মনে হয় যে জটিলতার কথা বলা হয়, যে ব্যারিয়ারগুলোর কথা বলা হয়, এগুলো দূর করা সম্ভব। তবে হ্যাঁ, এটাও ঠিক, পৃথিবীর সব দেশে কিন্তু সরকারি প্রতিষ্ঠানের কিছু বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতাগুলো হয়তো
বেশি আছে হয়তো আমাদের এখানে অনেকে মনে করছেন। আপ- যেমন চলচ্চিত্র নির্মাতা চাষি ভাই যেটা বললেন, এটা হয়তো বেশি আছে, কিন্তু এটা কমিয়ে আনা সম্ভব, মানে আপনি মনে করছেন যে এটা ইতিবাচক দিকে এটাকে নেওয়া সম্ভব? অবশ্যই মানে ইতিবাচক না। কতদিনের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবো? এটা কি আপনি এটা দেখতে এটা তো পাচ্ছেন? প্রক্রিয়া, একটি চলচ্চিত্র নির্মাণের জন্য তো অনেক সময় লাগে। জি, মানে তবু আপনি যেহেতু আশা করছেন, তা আপনি কি একটা টাইমলাইন আমরা দেখতে আমরা পাচ্ছেন? এমন একটা সময় আছি যে সময়টি আমি মনে করছি অত্যন্ত শুভ একটি সময়। জি, শূন্য থেকে শুরু করতে হচ্ছে। শূন্য থেকে শুরু করছি, কিন্তু ইতিবাচকের দিকে যাচ্ছি, পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। ইতিবাচক দিকে যাওয়া শুরু হয়েছে। ইতিবাচক দিকে যাওয়া শুরু হয়েছে। আমরা একটু ক্যাথরিন মাসুদ আপনার কাছে আসি। আপনি কি চলচ্চিত্রের ইতিবাচকতার দিকে যাওয়া শুরু হয়েছে এই আভাসটা দেখছেন? অবশ্যই আমি মনে করি তাই। জি। And, এখন যে দুরবস্থা দেখা যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি আজকালের যে অবস্থা, সেটার পিছনে আমার মনে হয় যে প্রধান জায়গা তো হচ্ছে জাতীয় চলচ্চিত্র নীতিমালার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমি একেবারে একমত চাষি ভাইয়ের সঙ্গে যে এফডিসি যেমন এটা একটা বাণিজ্যিক একটা মানে জায়গা, সেখানে এটা যে সরকারি একটা প্রতিষ্ঠান হিসেবে এতদিন ওইভাবে মানে কাজ করছে, সেইটা সেই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, ওটা প্রাইভেটাইজ আমার মনে হয় করতে হবে। একই সঙ্গে আরও সমস্যা ছিল নীতিমালার ক্ষেত্রে, যেমন বাংলাদেশে দেখে যাচ্ছে এন্টারটেইনমেন্ট ট্যাক্স, সিনেমা হলে যে ট্যাক্সটা। আমি একটু দর্শকদের সুবিধার্থে একটু বলছি, চাষি ভাই এটা বলছিলেন যেটা প্রাইভেটাইজ করলে এটার একটু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা সরকারি রেখে বা সরকারের কাছে রেখে এটার উন্নয়নের জন্য কি করা যেতে পারে, কারণ প্রাইভেটাইজেশন তো একটা অনেক পরের ব্যাপার, এটা কবে নীতিমালার একটি ব্যাপার। সরকারি ভাবে রেখে কি এটা কোনোভাবে আর কিছু করার না, সম্ভাবনা? অবশ্যই। যেমন নতুন যে গত এপ্রিল 3 তারিখে একটা নতুন গেজেট বেরিয়ে আসছে গভর্নমেন্ট থেকে, সেটা আমার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেটা হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা তো ইন্ডাস্ট্রি হিসেবে চিনি, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি না, আসলে এটা বাণিজ্য একটা ইয়ে ছিল, এটা একটা ওইভাবে মানে টেকনিক্যালি স্পিকিং এটা ইন্ডাস্ট্রি ছিল না, এখন শিল্প হিসেবে এটা ঘোষণা দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে অনেক রকম সুবিধা পাওয়া যাবে। এফটিসি ভিতরে, এফটিসি বাইরে সবাই আমরা পাবো এই সুবিধাগুলো। ট্যাক্সেশনের ক্ষেত্রে, নতুন প্রযুক্তি যন্ত্রপাতি আনার ক্ষেত্রে, ব্যাংক লোনের ক্ষেত্রে, এগুলো আমরা পাবো। এবং সবচেয়ে বড় জায়গাতে হচ্ছে যে আমি যদি মানে ইতিহাস আমরা যদি ওদিকে যদি তাকাই, ইতিহাসের দিকে, সেখানে 1971 সালের পরে তখন বাংলাদেশে 1500টা হল ছিল, সিনেমা হল ছিল বাংলাদেশে। এখন 300 থেকে 400 হলের মতো চলে আসছে, সবগুলো বন্ধ হয়ে আসছে। সেইখানেও আমি বলতে চাই যে নীতিমালার ক্ষেত্রে 100% ট্যাক্স এখনো দেওয়া হয়, একটা টিকিটের উপরে 100% ট্যাক্স দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এটা পৃথিবীতে আর কোথাও নেই। এটার পিছনে কারণটা আপনারা আমরা যদি দেখি, বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে 1940s এর ব্রিটিশ পিরিয়ড, তখন এই ট্যাক্সেশনটা শুরু হয়, তখন 150% ট্যাক্সেশন ছিল। সেটা হচ্ছে ওয়ার টাইম একটা ব্যাপার ছিল, একই সঙ্গে আবার স্বদেশী আন্দোলনের যে বিপ্লবী নাটকগুলো, এগুলো একটু বন্ধ করার ক্ষেত্রে সেটাও এই ধরনের ট্যাক্সেশনের পলিসি শুরু হয়েছে। তারপরে কিন্তু এটা থেকে থাকলো বাংলাদেশে, অথচ অন্যান্য দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলো এটা অনেক আগে ওরা এটা বন্ধ করেছে। ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা, সব জায়গা কিন্তু এটা উঠাই দিচ্ছে। এখানে এটা বিশাল একটা বার্ডেন রয়েছে সিনেমা হলের উপরে। তাছাড়া আরো কিছু পলিসির ক্ষেত্রে, যেমন যন্ত্রপাতি আনার ক্ষেত্রে, সিনেমা হল তারা কোনো ইনসেন্টিভ পায় না, তারা যে আপগ্রেড করবে নিজেদেরকে। আমি বলবো যেমন একটা শুধু মাল্টিপ্লেক্স আছে বাংলাদেশে, যেখানে নিজেদেরকে আমি বলবো যেমন একটা শুধু মাল্টিপ্লেক্স আছে বাংলাদেশে, যেখানে ইন্ডিয়াতে বা পাকিস্তানে এখন, এমনকি নেপাল, কাঠমান্ডুর মতো ছোট শহর, সেখানে 8টা বা 9টা মাল্টিপ্লেক্স আছে, যেখানে ভালো প্রজেকশন, ভালো পরিবেশে মানুষ ফ্যামিলি সহ তারা যেতে পারে, দর্শক যেতে পারে, ভালো বড় পর্দায় ভালো সুন্দর সাউন্ড, সুন্দর পিকচার, সব কিছু পাবে। বাংলাদেশে একটা শুধু মাল্টিপ্লেক্স আছে, ওখানে তারা অনেক দিন ধরে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, তারা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজিটাল প্রজেকশন, এই ডিজিটাল প্রযুক্তি তারা
আনার চেষ্টা করছে, কিন্তু এত বড় ট্যাক্সেশন আছে এই টেকনোলজির, এই যে যন্ত্রপাতি যে আনবে 100% ট্যাক্স সেটাও দিতে হয়, Right. সেখানে তারা কোনো আমরা ইয়ে একটু পাচ্ছে না। নির্মাতা হিসেবে চাষী নজরুল ইসলাম সাহেবের কাছে আসি, যে এই ডিজিটাল প্রজেকশনের কথা এখন অনেকদিন থেকে উঠে আসছে। এই ডিজিটাল প্রজেকশনটা হলে চলচ্চিত্র শিল্পের বিকাশটা কিভাবে সুবিধাগ্রস্ত বা কি হতে পারে এটা বলে আপনার মনে হয়? যেমন বলি আমি একটা কথা, এটা বলতাম না কিন্তু কথা প্রসঙ্গে বলতে হয়, যে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার যে করেছে বর্তমান সরকার, এটা এখন ডিক্লেয়ার করে, এটা 79-এ করেছে জিয়াউর রহমান। কাজ যে হয় না আমি সেটাই বলছি, 79-এ ডিক্লেয়ার বাই জিয়াউর রহমান, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়নি, কার্যকরিতা হয়নি। এই সরকার দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বক্তৃতায় বলেছিলেন যে, আমি ওনার বক্তৃতা নিয়ে সরাসরি বলেছেন যে এটা হবে, উনি কিন্তু তখন বলতে পারতেন, 3 দিন পরে কিন্তু কাগজ পেয়েছি আমরা, উনি কিন্তু বলতে পারতেন নাই। হোল ইন্ডাস্ট্রি বসছিলেন প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য, এই ডিক্লারেশন শোনার জন্য। উনি দেন না, উনি জানেন যে ডিক্লেয়ার হয়ে আছে, অলরেডি সরকারের খাতায় এটা লেখা আছে। এটা ইমপ্লিমেন্টেশনের কথা যেটা শুরু হয়েছে, এটা কতটুকু হবে আমি জানি না, কতটুকু হবে আমি জানি না। যাই হোক, যদি হয় এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ডেফিনেটলি এটা বলতে পারছি সুবাতাস বয়ে আনবে। এখানে একটুখানি বোধহয় কথা বলা দরকার চাষি ভাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেখানে বোধহয় একটু তথ্য ভুল আছে। সেটি হচ্ছে যে গেজেটে পাস হয়েছে কিন্তু ডিক্লেয়ার্ড হয়েছে এই প্রথম। না, যাক এটা তর্ক, আপনি কাগজ দেখে নেবেন। এটা জিয়া রহমান আমলে এটা Implementation হয় নাই কেন? ইমপ্লিমেন্টেশন হয়নি। হয়নি কেন? এই যে ইমপ্লিমেন্টেশন তো করবে আমলারা, এটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার করবে না। এখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্ডার দিয়েছেন, জিয়াউর রহমান তো দুর্বল প্রেসিডেন্ট ছিলেন না, না মানে না তার করেন নাই, আমরা তো আফসোস করছি, 81 হি ডাই। আমরা আমরা কিন্তু ডেইলি ফাইট করতাম। তারপর বেগম খালেদা জিয়ার গভর্নমেন্টও 10 না, বছর তখন তো অনেক পরে ব্যাপার, এটা ভুলিয়ে গেছে কেউ। আমি বলি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কোনো সময় কোনো আপনারা মনে করাই দেননি কেন? হ্যাঁ, আমরা বলেছি। আমি 4 টাইম প্রেসিডেন্ট পরিচালক সমিতির, জি। আমি সেভারাল টাইম আমার সঙ্গে ফাইট করেছি। তারপরে আপনাদের কথা কেউ আমল দেন না, কেউ দেয় না। বলেন যে হবে, বেগম জিয়া হচ্ছে। সরকারও বা কেউ না, বেগম জিয়া হোক আর শেখ হাসিনাই হোক না কেন, এরা যে তথ্যমন্ত্রী যারা ছিলেন, কেউ কোনো কাজ করে না, এখনো কাজ করে না, আমার কাছে স্পষ্ট একেবারে। আচ্ছা, আমরা ডিজিটাল প্রজেকশনের ব্যাপারটা না, আমি আমার কথা বলছি। না না, মুশকিলটা হচ্ছে চাষি ভাই, আমি মনে হয় যে মানে এই পার্টিসান পলিটিক্স এখানে আনা ঠিক না, আমি তো কারণ আমার politics মনে বলবো হয় না, কি it যে is not এখন politics. যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি স্যালুট করি। এখানে আমলাতান্ত্রিক কথা আমরা সবসময় গালাগালি করি, কিন্তু ওরাই কিন্তু এই কাজটা করেছে। এই যে ইন্ডাস্ট্রি চাপে কিন্তু করেনি, তারা নিজে থেকে ওরা এগিয়ে আসছে এবং এটা তারা প্রপোজাল। না, এটা কিন্তু কাটিনা আমার মনে হয় একটু ইন্ডাস্ট্রি, বললাম তো 79 থেকে চাচ্ছে এইবার যে ইন্ডাস্ট্রি বলে আসছি আমরা, বলতে কি এখন ফাইনালি বলছে যে হ্যাঁ এটা আছিল, ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, ফাইনালি আমরা ইন্ডাস্ট্রি এটা ইমপ্লিমেন্ট পাইলাম, পেলাম। আচ্ছা, যাক, ওটা পাওয়া না পাওয়া ইমেটেরিয়াল টু মি অ্যান্ড টু ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আমরা আছি। প্রশ্ন যে ডিজিটাল ফরম্যাটে যে ছবি নির্মাণ এখন হচ্ছে, সেই ছবি প্রপারলি নির্মাণ হচ্ছে না, এবং সিম্পলি একটা টেলিসিনা একটা ইকুইপমেন্টস এর বেসিসে আজ থেকে রাজীবের সময় যখন মানে এমডি সেটা পারচেস করলো, মানা করলাম কেনো না। আচ্ছা, সে কিনলো অর্ধেক কিনলো এবং ব্র্যান্ড নিউ, প্রায় আমি যাই দাম বলতে, উনি বলতে প্রায় 3.5 কোটি টাকা দাম ওটা। স্টার্টের বোধ হয় 1-2 মাস পরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল, আজ পর্যন্ত ঠিক হলো না। আচ্ছা, ডিজিটাল ফর্মে যে বাড়ানোর কথা বলছে, ডিজিটাল ফর্মে রেকর্ডিং করার কোনো সিস্টেমই নেই আমাদের দেশে, নো সিস্টেম। আমরা করি কি, ক্যামেরা নেই, ওই রেড ক্যামেরা শুটিং করে ডাবিং করে নিয়ে ম্যাড্রাস যাই, ম্যাড্রাসে গিয়ে করি, ওখানে ডাবিং করি, ব্যাকগ্রাউন্ড করি, রেকর্ডিং আলাদা করে নিয়ে এসে এখানে রিলিজ করি, 35-এ কনভার্ট করে। দ্যাট ইজ গোয়িং, ওটা বলছি ডিজিটাল, ইট ইজ নট ডিজিটাল ফরম্যাট। এটা তো আমরা মিক্স করে এটা বলতেছি ডিজিটাল ফরম্যাট, বাট ইট ইজ নট ডিজিটাল ফরম্যাট। এখন সেই কাজটা যদি এখানে ঢাকাতে হতো, তার ডিজিটাল ফরম্যাটে যারা কাজ করতে চাচ্ছে তারা অনেক কাজ করতে পারতো, এবং 35 চেয়ে ডিজিটাল ফরম্যাটের পয়সা কম লাগতো, টাকা কম লাগতো, লগ্নিক রেখা হয়তো অনেক পাওয়া যেত, তাহলে ফিল্মে হয়তো কিছুটা উন্নত হতো, কিন্তু তা তো নাই। আগে কিন্তু হলে ডিজিটাল ফরম্যাট আনতে হবে। হলের ব্যাপার তো পরে আসতেছে, আগে আমি বানালে পর তো হলে আসবেই। যেমন আমি বলি, আমি যেমন হলেরকে বলেছি, কিন্তু পৃথিবীর অনেকগুলি দেশেই কিন্তু যে ডিজিটাল মাস্টারিং করে কপি পাঠায় দেওয়ার একটা কপি না, এখন তো এখন এক জায়গাতে কন্ট্রোল হবে। আমি যেমন জাস্ট লাইক ইন্ডিপেন্ডেন্ট, আমি এখানে বসে থাকবো, আমি 20টা হল পেলাম, 20টা হল থেকে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে আমি এখানে বসবো প্যানেলে বসে, 3টার সময় জাস্ট at 3 o'clock 20টা হল একসঙ্গে ছবিটি মুক্তি পাবে এবং চলবে, কন্টিনিউ চলবে এক জায়গা থেকে। কিন্তু নো নিড টু সেন্ড নো নিড টু প্রজেক্টর, নো নিড টু দি সিডি অর ডিবিটি, একদম এক জায়গা থেকে জাস্ট লাইক এয়ারে চলে যাবে।
জি। তো দ্যাট ইজ এখন চলছে সেটা, এখন এটা কত পিছিয়ে গেছে। ওই যে আনবো, হলে দেখাবো, হলে স্ক্রিন ফেলবো, মেশিন নিয়ে আসবো, না না দরকার নাই। এখন একদম জাস্ট লাইক চ্যানেলের মতো। তো আমরা একটু পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইবো যে এই বিষয়ে ডিজিটাল প্রজেকশন বা চাষি ভাই যে বলছিলেন সেই বিষয়ে। আমি কাশী ভাই এবং ক্যাথরিন দুজনের কথাই ধরেই করবো, কিন্তু তার আগে আমি একটু কথা বলতে চাই। জি যে চাষি ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে এই প্রথম কিন্তু আমরা শুনলাম, গত প্রায় অনেক দিন হয়ে গেল গেজেট প্রকাশিত হওয়ার পরে এই প্রথম কোনো গণমাধ্যমে প্রথম জানতে পারলাম যে এটি এই প্রথম নয়, এর আগে 1979 সালে এটি ঘোষিত হয়েছিল। এই ব্যাপারে তর্ক হতে পারে, আমি সেই তর্কে এখন যাব না, এবং আমার মনে হয় তর্কটা হওয়া উচিত, নইলে হবে কি সত্যকে সত্যের অপলাপ করা হবে বলে আমি মনে করি। যে আজ থেকে প্রায় 55 বছর আগে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করিয়েছিলেন, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে এক ধরনের দূরদর্শিতা ছিল যে চলচ্চিত্রের মাধ্যমে জাতিকে উন্নত করতে হবে, চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি জাতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। তারই ধারাবাহিকতা কিন্তু এটা এসছে। চাষিবাই যেটা বলছিলেন কোনো তথ্যমন্ত্রী করেননি, এই কি করেছেন কি করেননি এটার কোনো স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমাদের কাছে নেই। আচ্ছা, আমি নিশ্চয়ই কাছে আমি ওই ওর প্রশ্নে আসি। না মোটা কথা বোঝা যাবে কি, একটি জায়গা জিয়াউর রহমান দিয়েছে 400 বিঘা, কবিরপুরে পড়ে আছে 400 বিঘা জমি দিয়েছে। আমি বলছি যে এই যে দেওয়ার পরে যে আমরা মনে হয় যে একটা ভুল জায়গায় তর্কটা, যেটাকে আমরা একটা ভুল জায়গায় তর্কটাকে নিয়ে যাচ্ছি যে কে কোনটা কি দিয়েছেন। আমরা ডিজিটাল প্রজেকশন নিয়ে শুনছিলাম, কিন্তু আমরা গেজেটেই প্রথম দেখেছি এটুকু জানি। ঠিক আছে, পয়েন্ট ক্লিয়ার। আমি নিজে সাংবাদিকতা করেছি, জার্নালিজম পড়েছি এবং চলচ্চিত্রের সাথে চলচ্চিত্র সংসদ আন্দোলন করেছি, নিজে অভিনয় করেছি, আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্র উৎসবে গেছি। আমি কখনো কিন্তু কোনোখানে কোনো চিহ্ন দেখিনি। সেই জন্যই বলছি যে হয়তো আমার জানার ভুল আছে, কিন্তু আমি দেখিনি আর কি। আমি অন্তত রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটা দেখিনি, একজন সিনেমা প্রেমী হিসেবে। আমি ক্যাথরিনের জায়গায় আসি, ডিজিটাল পদ্ধতির পুরো ব্যাপারটা কিন্তু আসলে হলের ডিপেন্ড করে। হলে যদি ডিজিটাল পদ্ধতির প্রজেকশন শুরু না হয়, হল যদি উন্নত না হয়, তাহলে যত ভালো জিনিসই আমি তৈরি করি না কেন ওখানে গিয়ে হোঁচট খেয়ে পড়বে। মানে টেক অফের আগেই বিমান যেমন মুখ থুবড়ে পড়ে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, তাই হবে। এটা খুব সহজ অঙ্ক। এই জায়গাটা কিন্তু বর্তমান সরকার ভাবছেন। তারা ঘোষণা তো তাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের তথ্যমন্ত্রী এবং বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় কিন্তু উঠে এসছে যে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি, হলগুলিকে ডিজিটাল করা। আমরা একটু মানে একটা বিরতি আমাদের এই মুহূর্তে নিতেই হবে, বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা ঢাকার বাইরের হলগুলির অবস্থা নিয়ে আমাদের কথা শুনবো। বিরতি নিচ্ছি। আজকের বাংলাদেশ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কথা বলবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনাজ রিটনের সঙ্গে। রিটন, আপনি চট্টগ্রামের সিনেমা হলগুলির অবস্থা আমাদের একটু জানাবেন? খালেদ, আমি শুরুতে একটি পরিসংখ্যান দিতে চাই। চট্টগ্রামে 2 দশক আগেও এখানে সিনেমা হলের সংখ্যা ছিল 17টি, কিন্তু এই সময়টাতে এখন হল বন্ধ হতে হতে প্রায় 60টিতে নেমে এসছে। এবং এই সময়টাতে কিন্তু চট্টগ্রাম শহরে প্রায় লোক সংখ্যা বেড়েছে 30 ভাগের মতো। কিন্তু শহরে মানুষের চাপ বাড়লেও কিন্তু যে সিনেমা দেখার মতো নির্মল আনন্দ থেকে মানুষ কিন্তু ক্রমেই বঞ্চিত হচ্ছে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে আজ থেকে 15 বছর আগেও নিউ মার্কেটের সামনে যে হলটা ছিল আলমাস, সেখানে আমি সর্বশেষ একটা ছবি দেখেছিলাম, ব্রেভ হার্ট, একটা ম্যালকম গিবসনের একটা ছবি। সেই জায়গাটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বছরই শেষ বছর ছিল, এরপরে কিন্তু এটা মার্কেট হয়ে গিয়েছে। এরকম অনেকগুলো সিনেমা হল আছে, যেমন রঙ্গম সিনেমা হল, বনানী আছে, অনেকগুলো সিনেমা হল আছে। এখানে কিন্তু এখন বড় বড় দালাল হয়েছে এবং বড় বড়
মার্কেট হয়েছে, আসলে দিনকে দিন এটা সংকুচিত হয়েছে। আপনি চট্টগ্রামের বাস্তবতায় যদি ধরেন, চট্টগ্রামে কিন্তু মানুষের বিনোদনের জন্য অনেকগুলো জায়গা আছে, কিন্তু এরপরও যে সিনেমা দেখার মতো যে মানুষের যে একটা নির্মল আনন্দ পাওয়ার একটা যে অধিকার, সেটা থেকে কিন্তু তারা ক্রমেই সংকুচিত হচ্ছে। এখন যে হলগুলো আছে সেখানে নিরাপত্তাহীনতা আছে, এবং একই সঙ্গে যে একটু আরাম করে ছবি দেখবেন তার কিন্তু জো নেই। এই কারণে কিন্তু মানুষ, একটা শ্রেণীর মানুষ কিন্তু সিনেমা বিমুখ হচ্ছে। এখন যে অবস্থা আছে সেখানে কিছু নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ সিনেমা দেখার মতো পরিবেশ আছে, বাকি আসলে যে সবাই গিয়ে যে হল নেই, এই কারণে কিন্তু মানুষ, একটা শ্রেণীর মানুষ কিন্তু সিনেমা বিমুখ হচ্ছে। এখন যে অবস্থা আছে সেখানে কিছু নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ সিনেমা দেখার মতো পরিবেশ আছে, বাকি আসলে যে সবাই গিয়ে যে হলে ছবি দেখবেন সেই পরিবেশও নাই। সব মিলিয়ে আসলে অবস্থা অনেক সংকীর্ণ। রিটন, আপনাকে ধন্যবাদ। সোহেল মাহমুদের কাছে শুনতে চাইবো খুলনার অবস্থা। খুলনায় সিনেমা হলের কিরকম অবস্থা, যে আপনি আমাদের একটু বলেন তো সোহেল। ধন্যবাদ খালেদ। খুলনাতে একসময় স্বাধীনতার পরে 17টি সিনেমা হল ছিল এবং সেটি পর্যায়ক্রমে বন্ধ হতে হতে ইতিমধ্যে 6টি স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এবং সম্প্রতি খুলনার সবচাইতে অনেক পুরানো এবং নামকরা একটি সিনেমা হল ছিল বৈকালী সিনেমা হল। সেই হলটা ভেঙে সেখানে একটি কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। এছাড়া খুলনাতে যে হলগুলো বর্তমানে আছে সেগুলোর অবস্থা খুবই করুণ এবং সেখানে আসলে সুস্থভাবে ছবি দেখার মতো কোনো পরিবেশ নাই। আমি এর মধ্যে কয়েকটা হলে আমি পরিদর্শন করেছিলাম এবং সেখানে দেখেছি যে আসলে ওই নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি, তারা সিনেমায় আসছেন এবং তারা ছবি দেখছেন। এছাড়া মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর মানুষের সিনেমা হলের যাওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ সেখানকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তার কারণ এখানে যে এসি হলগুলো ছিল, 2টা হল ছিল, তার মধ্যে একটা ইতিমধ্যে বন্ধ হয়েছে, আর একটি হলে এসি ছিল, সেটা ছিল আপনার শঙ্খ সিনেমা হল। কিন্তু সেখানে এখন বর্তমানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা সেটা বন্ধ করে তারা সাধারণ অবস্থায় হলটি পরিচালনা করছে। তো এখানকার মানুষের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি যে যদি সুন্দর ছবি হয়, মানসম্মত ছবি হয়, তাহলে মানুষ কিন্তু হলে গিয়ে দেখবে। এবং আমাদের যে গতানুগতিক ধারার যে ছবিগুলো, সেই ছবি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি নতুন কয়েকজন পরিচালক যে ছবিগুলো করেছে সেগুলোর প্রতি মানুষ কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি সিলেটের অবস্থা শুনবো মাহবুবুর রহমানের কাছে। মাহবুব, সিলেটের কি অবস্থা সিনেমা হলগুলির? ধন্যবাদ খালেদ। এখানে 90-এর দশকে প্রায় 9টি সিনেমা হল ছিল যে ব্যক্তি মালিকানায়, এবং 2টি সিনেমা হল আছে এখানে, জানেন, সেনানিবাস এবং বিডিআর হেডকোয়ার্টার আছে এখানে, এখন বিজিবি যেটা। এই 2টি সিনেমা হল ছাড়া বাকি 9টির মধ্যে এখন 5টি বন্ধ। সর্বশেষ যেটা বন্ধ হয়েছে মনিকা সিনেমা হল। নগরীর বেশিরভাগ মানুষ এখানে সিনেমা দেখতেন, কারণ এখানে সবসময় সুস্থ চলচ্চিত্র তারা এখানে দেখাতেন। সেটিও গত 6 মাস আগে বন্ধ হয়ে গেছে। এর আগে যেগুলো বন্ধ হয়েছে সেখানে এখন বড় মার্কেট হয়েছে। আর যে কয়েকটি সিনেমা হল আছে, 4টি সিনেমা হল এখন চালু আছে। সেখানে যারা আসছেন সিনেমা দেখতে তারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে বিনোদনের একমাত্র যে বিষয়টি হচ্ছে সিনেমা। সে কারণে তারা সারাদিন পরিশ্রমের পরে দিনের ফাঁকে এক সময় তারা এখানে সিনেমা দেখছেন। আমি নগরবাসীর কয়েকজনের সাথে কথা বলেছেন, তারা কেন সিনেমা হলে যাচ্ছেন না। তাদের 2টি বিষয় তারা বলেছেন। একটা, সিনেমা হলের পরিবেশ, এখন যে পরিবেশ হয়েছে সিনেমা হলের যে মান এখন আছে সেখানে গিয়ে সিনেমা দেখার মতো না। আরেকটি হচ্ছে যে সিনেমার মান নিয়ে তারা কথা বলেছেন, যে সকল সিনেমা এখন বাজারে আসছে এগুলো দেখার মতো না। এগুলো মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আমরা একটু ক্যাথরিন মাসুদের কাছে আসি। অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো অবস্থা তৈরি হলো, যে ভালো সিনেমা হচ্ছে না বলে দর্শক যাচ্ছে না, আর দর্শক যাচ্ছে না বলে ভালো সিনেমা হচ্ছে না। এবং গতানুগতিকতার একটি প্রশ্ন এসেছে যে গতানুগতিক সিনেমা, কিন্তু আমরা তো সিনেমার যে ট্রেন্ড দেখি সারা বিশ্বেই তো সিনেমা গতানুগতিক, খুব কি আলাদা কোনো সিনেমা দেখি? এই ক্ষেত্রে কোনটি বড় সমস্যা বলে আপনি মনে করেন? আমার মনে হয় আগে আমরা ভাবতাম যে আমরা শুধু যদি ভালো ছবি বানাতে পারি, আমরা সুস্থ চলচ্চিত্র যে আন্দোলন করে আসছি এতদিন ধরে, সেটা জন্য আমরা ভাবছি যে ভালো ছবি বানালে আমরা ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারবো বা এগিয়ে নিতে পারবো। আমরা পরবর্তী যে পরিস্থিতি দেখে আমাদের সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে ছবিটি, এটা যখন আমরা সারা দেশব্যাপী আমরা মুক্তি দিয়েছি, আমরা নিজে আমরা শহরে শহরে যে ওখানে আমরা প্রদর্শনের প্রোগ্রাম করেছি, এটা করতে যে আমরা বুঝতে পারলাম যে সিনেমা হলের যে দুরবস্থা, এটা নিয়ে ব্যাপক আমরা ডকুমেন্টেশন করলাম। তারেক বিভিন্ন শহরে, খুলনা শহর, রাজশাহী, সিলেট, চিটাগংয়ে, সারা দেশে বিভিন্ন জেলা শহরে বিশেষ করে হলে গিয়ে ওখানে মালিকদের সঙ্গে বসলো, তারপর দর্শকদের সঙ্গে, এই পাড়া ব্যবসায়িকরা যারা আছে তাদের সঙ্গে কথা বললো ওনারা। তাতে বুঝে গেল যে আমরা একটা করুণ একটা
সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের পুরো ইন্ডাস্ট্রি। সেইখান থেকে আমাদের এই উপলব্ধিটা আসলে যে আসল জায়গাটা হচ্ছে সিনেমা হল। সিনেমা হল যদি আমরা সুস্থ করতে না পারি, আমাদের ছবি নির্মাণ করার কোনো মানে হচ্ছে না। আমাদের একটা প্রোডাক্ট যদি থাকে, আমাদের যদি কোনো দোকান যদি না থাকে, এই প্রোডাক্ট কোথায় আমরা নিয়ে যাব? আমরা কিভাবে আমাদের দর্শকদের কিন্তু কাছে আমাদের আমরা প্রোডাক্ট পৌঁছে যদি দেব? সেই অর্থে সেই রকম হটকেক হয়, তাহলে তো আসলে দোকান ছাড়াও আমরা দেখেছি যে মানে আসলে দোকান লাগে না, ভ্যান গাড়িতে করেও অনেক প্রোডাক্ট অনেক সময় বিক্রি হয়। আমাদের প্রোডাক্টটা নিয়ে কি আমরা খুশি? আমরা দেখি যে প্রোডাক্টটা বানাচ্ছে সেটা নিয়ে কি আমরা খুশি আসলে? না, প্রোডাক্টেও সমস্যা, মানে প্রোডাক্ট ভালো হলেও আমরা কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের দর্শকদের কাছে? হলের যে পরিবেশ, হলের যে পরিস্থিতি, হলের যে অবস্থা, এখন হল নেই। এমন কিছু শহর আছে, রাজশাহীর মতো শহর আছে, যেখানে কোনো হলই নেই। তা আমরা কিভাবে আমাদের ছবিগুলো মুক্তি দেব? আচ্ছা, মানে উনি এই কথা বলছেন। আমি এই নির্মাতার এন্ড থেকে শুনবো জনাব তাসকিন নজরুল ইসলামের কাছে যে উনার ছবি বানানোর পরে এবং ছবি বানানোর এই অভিজ্ঞতা নিয়ে। তার আগে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে তাসকিন নজরুল ইসলামের কাছে শুনবো। আচ্ছা, বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে চাষি ভাইয়ের কাছ থেকে জানতে চাইছিলাম যে এই যে সিনেমা বা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা প্রোডাক্টের গুণগত উৎকর্ষ কি হতে পারে বা কেন কম হচ্ছে বেশি আমার হচ্ছে? কাছে স্পষ্ট প্রোডাক্ট ভালো করতে পারছি না, একদম নির্দ্বিধায় বলতে হবে যে আমরা ভালো ছবি করতে পারছি না। তার কারণটা কি? আজকে ক্যাথরিন যে কথা বলছে, ক্যাথরিনকে আমার জিজ্ঞাসা জানার জন্য যে ভালো ছবির কথা সে বলছে, তারেক মাসুদ নির্মিত, মুর্শিদ ইসলাম নির্মিত, তানভীর মোকাম্মেল, এই যারা বানিয়েছেন, নতুন যারা বানিয়েছেন, এই ছবিগুলো কত টাকা ব্যবসা করেছে? সিনেক্যাম্পাসে 200 সিট, 200 সিটস। সিনেক্যাম্পাসে 3টা হল আছে, এখানে 200 করে সিট, মাইন্ডেড দি বিজনেস। অথচ 200 যখন ফুল হয় তবে হাউসফুল যাচ্ছে, এক সপ্তাহ যাচ্ছে, 15 দিন যাচ্ছে। ওয়ারেজ একটা মধুমিতায় একদিনে 1200 সিট, বলাকা একদিনে 1200 সিট, 300তে কত লোক যাচ্ছে, এবং একসঙ্গে রিলিজ হতো 50টা হলে। আর এখন সিনে কমপ্লেক্স করছি আমরা। দ্যাট মিনস দর্শক আমরা টানতে পারছি না। এই যে টানতে পারছি না, এই ব্যর্থতা আমাদের। ওই ডিজিটাল ফরম্যাট হোক আর 30 ফিল্ম হোক, আমরা মেকার না, আমরা মেকার না। চলচ্চিত্র বানানো ভুলে গেছি, কেন ভুলবো না? এই যে বোম্বে ছবিগুলো আমরা দেখি, লুক দি মুভিজ, টেকনিক, কালার, ফটোগ্রাফি, সাউন্ড, পারফরমেন্স, কোরিওগ্রাফি। আমি আগে বলছি যে ফিল্ম কিন্তু ব্যবসা, সঙ্গে শিল্প, অস্বীকার করা যাবে না। বাট ইফ ইউ থিঙ্ক যে না এটা খালি শিল্পই হবে আর আমরা করে হলে দেবো, হলে লোক যাবে দেখতে, না হলে যাবে কেন লোক দেখতে? আমার মায়ের কান্না হলে দেখতে যাবে কেন? হ্যাঁ, মায়ের কান্না দেখাবো আমি, আমার স্টোরি বলে এমনভাবে আনবো যে আমার মা কাঁদছে, সে দেখা হয়তো মানুষের মনে লাগতে পারে যে না ছবিটা দারুণ বানিয়েছে। কারণ আমি শুধু মায়ের কান্নাই দেখাবো, তো যাবে না দর্শক। আজকে অডিয়েন্স কারা? সিনে কমপ্লেক্সে কারা? যারা ওই সিনে কমপ্লেক্স বাজার করতে যাচ্ছে, কেনাকাটি করতে যাচ্ছে, তারা এক ফাঁকে একটু কমপ্লেক্স থেকে ঢুকতেছে। কিন্তু এই যে দোষটা আমরা একতরফা, যে আমি যদি এগেনস্টে, এই এক্সিবিটরদের এগেনস্টে, আজকে সারাক্ষণ খালি আমরা বলছি এক্সিবিটরদের বিরুদ্ধে বলছি, এক্সিবিটর সেম কথা বলে যে আমরা হল কি ভালো বানাবো, কি পরিবেশ ভালো করবো, আপনারা কি আমাদের ছবি দিচ্ছেন, যে ছবি এটা আমি যেখানে লগ্নি করবো, যেমন প্রডিউসার ভাবছে লগ্নির কথা, হলটা কিন্তু তার লগ্নির কথা কিন্তু ভাবছে যে আমি যে হলটা বানাবো এই টাকা কোথেকে আমার ফেরত আসবে? সিট চেঞ্জ করো, সাউন্ড চেঞ্জ করো, স্ক্রিন চেঞ্জ করো, প্রজেক্টর চেঞ্জ করো, নট পসিবল। চাষি ভাই, আপনারা ভালো প্রজেক্ট দেন, আপনাদের প্রোডাক্টটা ভালো দেন, আমরাও ট্রাই করবো যাতে হলটাকে সুন্দর করে ভালো করে সাজাতে পারি, যাতে অডিয়েন্স আসতে পারে। তাহলে কেন আসবে? আমরা দিতে পারছি না, ওরাও পাচ্ছে না। পীযূষদার কাছে জানতে চাইবো যে এই হল মালিক বা হলের অবস্থা এবং প্রোডাক্ট দুটির মধ্যে দুটি জরুরি কিনা, বা কোনটি আগে কোনটি পরে, প্রায়োরিটি ঠিক করে। আসলে আমাদের আলোচনা এমন বিস্তৃত হয়ে গেছে যে অনেক দিকে চলে গেছে, কিন্তু শাখা পোশাকে গতি গেছে। যাকে সেটা বলছি না, বলছি যে হলের ব্যাপারটা আবার ঘুরে ঘুরে আসছে। হলকে তো ভালো করতেই হবে, মানে পৃষ্ঠপোষকতা তো দরকার, যেটা সরকার যথেষ্টই দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন, কিন্তু ব্যক্তিগত উদ্যোগটাও কিন্তু এখানে খুব জরুরি। বারবার সরকার বলবেন না, হ্যাঁ এটা বড় কথা। ব্যক্তিগত উদ্যোগটাও খুব জরুরি। নিজের এগিয়ে আসার সবকিছুর জন্য কিন্তু সরকারের প্রতি মুখাপেক্ষী হওয়াটা ঠিক না। এই যে হল কেন ভালো হচ্ছে না, এটার জন্য সরকার কেন করছে না, না কেন সরকার করিস না,
ওটা কেন হয় না, ওটা কেন করিস না, ওটা সেই গল্প ছোটকালের গল্পের মতো, তা নয়। কিন্তু এটা ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে এবং সম্মিলিত উদ্যোগেই কিন্তু দাঁড় করাতে হবে। এখানে আমি একটি কথা বলি যে এই যে নতুন নতুন এত মার্কেট হচ্ছে, কোথাও কিন্তু সিনেমা হল থাকছে না, সিনেপ্লেক্স যেটাকে দুই একটা আছে খুব কম হচ্ছে। এটা একটা নীতিমালা হওয়া উচিত। একটা সিনেপ্লেক্স নীতিমালা হওয়া উচিত যে নতুন যে মার্কেটগুলো হবে, শপিং মলগুলো হবে, সেখানে অবশ্যই সিনেপ্লেক্স থাকতে হবে, ফুড কোর্ট থাকতে হবে। ভালো এই যে জাসিবের কথা দিয়ে হলো যে খাবার খেতে যাচ্ছে, কিছু কিনতে যাচ্ছে, সিনেমা দেখছে, টিকিট বেশি দিয়েও কিন্তু কিনছে, দাম বেশি দিয়েও কিনছে। তো এই একটি নীতিমালা তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমার মনে হয় সেই ভাবনা চিন্তাও চলছে যতটুকু আমি জানি। আর যেটা হচ্ছে যে সিনেমা হলের কন্ডিশন আসলেই খারাপ। তো জেনারেলি সিনেমা হল বন্ধ হতে 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 একটা জায়গায় চলে এসছে। আমি এখানে বলি, এটা অবশ্যই অন্যভাবে নেবেন না আপনারা, যে সিনেমা শিল্পটাকে ধ্বংস করার পিছনেও কিন্তু একটি ষড়যন্ত্রের কাজ করছে। আমার এটা একেবারে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমার, যেভাবে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যম যাত্রা শিল্পকে নষ্ট করা হয়েছিল। কি জন্যে? যাত্রা মানুষের কথা বলে, দেশের কথা বলে, মানবতার কথা বলে, মায়ের প্রতি ভালোবাসার কথা বলে, নারী শিশুর প্রতি ভালোবাসার কথা বলে, মানে যে কোনো ভালো জিনিসের কথা কিন্তু যাত্রায় বলে। খারাপ কথা হচ্ছে সেখানে দেখা গেছে বিবেক এসে গান হচ্ছে। যাত্রা নষ্ট করা যেভাবে নষ্ট করা হয়েছে, আমার মনে হয় সিনেমার ব্যাপারটিকেও সেই ষড়যন্ত্র যাত্রায় বলে। খারাপ কথা হচ্ছে সেখানে দেখা গেছে বিবেক এসে গান হচ্ছে। যাত্রা নষ্ট করা যেভাবে নষ্ট করা হয়েছে, আমার মনে হয় সিনেমার ব্যাপারটিকেও সেই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে সিনেমাকে। আর এটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বলছি যে সিনেমা দেখলে, সিনেমা বাংলাদেশের আমি আবারও বলি, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, গণমাধ্যম, যেখানে বিনোদন পাওয়া যায় এবং আসলেও কিন্তু তাই। এখনো কিন্তু মানুষ সিনেমা দেখতে চায়, কিন্তু মাঝখানে এমন কতগুলো সময় গেছে যখন সিনেমাটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যাতে বেশি মানুষ তার মনন গঠনে, তার মানসিকতা গঠনে, তার রুচি গঠনে যেন সহায়ক হিসেবে সিনেমাকে না পায়। সেই জায়গাটি কিন্তু খুব দুঃখজনক একটি কাজ। সেখান থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসছে এবং আমার মনে হয় আমরা বেরিয়ে আসতে পারবো। এটা আমি একমত, কিন্তু একটা জিনিস আমি সঙ্গে বলবো, যেমন সেন্সর বোর্ড, সেন্সর বোর্ড না তো, কিন্তু সেই মানদাতার আমলে কোন ব্রিটিশ করা, সেটা এই চলছে, এটা এখনো চলছে। আমি যে ছবি গল্প তৈরি করব, আমি একজন, ওই যে একটু আগে কথা হচ্ছিল না যে পুলিশ অফিসারের বিরুদ্ধে বলতে পারবো না, একজন আমলার বিরুদ্ধে বলতে পারবো না, একজন মন্ত্রীর বিরুদ্ধে বলতে পারবো না। অনেক, আমি 12 years সেন্সর বোর্ড মেম্বার, তো আমি তো পুরো কোড আমার মুখস্থ আছে। এমন সব কোড লেখা আছে ওর মধ্যে, যেগুলো অসম্ভব ছবি করা। ওই ঘুরে ফিরে সব বাদ দিয়ে করতে ছবি হয় না, গল্প হয় না। ওই ঘুরে ফিরে সে ভিলেন, ওই প্রেমিক, ওই একসাথে মারামারি গল্পে। এটার জন্য শুধু আমি সেন্সর বোর্ডকে দোষ দিই না, আমি মনে হয় আমাদের এখানে চিত্রনাট্য যারা লেখেন, জি, তাদেরও একটু দুর্বলতা আছে, মেধার ঘাটতি। আমার মনে হয়, আমি বলি আপনি এমডি, চিত্রনাট্য কিন্তু টাফ ব্যাপার। চিত্রনাট্য কেউ লিখতে পারে না, চিত্রনাট্য ডাইরেক্টর লেখে, গল্প লেখো পারেন আপনি। চিত্রনাট্য তো হাউ ইউল শুট ইট, স্ক্রিপ্ট রাইটিং আলাদা থাকতেও পারে, মানে আমরা এই নিটিগ্রিটিতে না যাই। আমি একটু ক্যাথরিন মাসুদের কাছে ফিরে আসি, যে আবারও গল্প নিয়ে আপনি যে কথাটি বলছিলেন, যে তারেক মাসুদ তার ছবিটি প্রদর্শন করার সময় মানে নানা ধরনের মানুষের সাথে কথা বলেছেন। আমরা দেখেছি, আমি যে কয়টা দেখেছি, যে খুলনা, সিলেটে, ফরিদপুরে উনি নানা ধরনের মানুষের কথা বলেছেন। গল্পের ক্ষেত্রে উনি বারবার বলেছেন যে, মানে বিভিন্ন লোক বারবার একই কথা বলেছেন, যে আমরা দেখেছি যে শাহরুখ খান যখন বাংলাদেশে আসেন, তার সঙ্গে দাঁড়িয়ে যারা নাচেন তাদের পোশাক আশাক নিয়ে কখনো কোনো আপত্তি তোলা হয় না, এটি ঘরের ড্রয়িং রুমে দেখা হয়। আবার আমাদের দেশে একই রকম পোশাক আশাক পরে কোনো সিনেমা করা হলে সেটাকে সেন্সর বোর্ডে বাদ পড়ে। আবার ওই যে উনি বললেন যে পুলিশ অফিসারকে কোনো খারাপ দেখানো যায় না, মানে গল্পের টুটি চেপে নানাভাবে ধরা হয়। তার সাথে মিলিয়ে আমাদের একজন দর্শক, তার নামও খালেদ ইনসিডেন্টালি, তিনি বলেছেন যে হলিউড বলিউডের মতো এন্টারটেইনমেন্ট মুভি আমাদের বানানো উচিত। এই ধরনের বিভিন্ন আর্ট ফিল্ম, যেটা মানুষকে আসলে বিনোদনের চেয়ে বেশি ভাবায়, সেই ধরনের বিনোদন মানুষ সবসময় চায় না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, আমি মনে করি যে মানে বিকল্প ধারা বা মূল ধারা ছবি, এই যে বিভাজনটা, বা এন্টারটেইনমেন্ট ফিল্ম আর আর্ট ফিল্ম, এই বিভাজনটা আমি বিশ্বাস করি না। আমি সবসময় মনে করি যে এক ধরনের ভালো ছবি আছে,
যেটা ভালোভাবে একটা গল্প যেটা আকর্ষণ করতে পারে একটা অডিয়েন্স, সেটা একটা ভালো ছবি হতে পারে, এবং টেকনিক্যাল সাইডে ভালো সাউন্ড, ভালো পিকচার যদি দেখা যায়, এটা ভালো ছবি হিসেবে আমি মানি। আর আরেকটা হচ্ছে যে ছবি যেটা ভালোভাবে বানানো হয়নি, গল্প ভালো না, পিকচার সাউন্ড কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে সেই ক্ষেত্রেও আমি বলবো, যেমন মনপুরের মতো ছবি বা ফারুকি ছবি বা মনে মানুষ, গৌতম ঘোষের ছবি, সেগুলো যখন দেশে যখন রিলিজ পেয়েছে, তখন দেখে গেছে যে হ্যাঁ, কিছুদিনের জন্য হলে ওরা একটু ব্যবসা করতে পারলো, কিছু দর্শকরা ওরা টানতে পারলো, কিন্তু মাঝখানে যে বড় একটা পিরিয়ড যায় যেখানে কোনো ভালো ছবি আসে না, সেটা না। আরেকটা জোসনা, মোল্লাবাড়ি আজ পর্যন্ত যে ব্যবসা করেছে, আর রেকর্ড হিস্ট্রি বাংলাদেশের কোনো ব্যবসা, কিন্তু এটা একবার হয়, মনে মতো একবারই হয়েছে, বছর পর পরে এরকম, ওটা একবারই হয়েছে। হ্যাঁ, যাই হোক, কিন্তু মনপুরে কিন্তু হয়েছে। ভালোভাবে না, খারাপ তো চলেছে। বলছি না আমি। কিন্তু সমস্যা হচ্ছে যে যতই দর্শক আসুক, যে পরিস্থিতি এখন, সেখানে ভালো ব্যবসা করা সম্ভব না। কারণটা হচ্ছে যে হলের সংখ্যা এত কম চলে আসছে। যেমন গৌতম ঘোষ আমাকে একটা কথা বললো, মনে মানুষ ছবিটি, কিন্তু উনি ব্যবসা বেশি ভালো করতে পারেনি, এখানে একেবারে করতে পারেনি। কারণটা হচ্ছে, একটা কারণ হচ্ছে যে সিনেমা হলের যে ধরনের অ্যাকাউন্টিং সিস্টেম থাকে, সেখানে বোঝা যায় না যে কত লোক আসছে, আমি কত ফেরত পাবো, সেই যেটা আমার ডিউস প্রডিউসার হিসেবে সেটা আমি পাবো না। এক, দুই হচ্ছে যে এখানে একটা সিস্টেম আছে মিনিমাম গ্যারান্টি বলে। মফস্বলে যে হলগুলো থাকে, জেলা শহরে যে হলগুলো থাকে, তাদের একটা মিনিমাম গ্যারান্টি, একটা অ্যাডভান্স দিতে হয় পুরো টাকাটা ছবি চলার আগে। এবং ভালো ছবিগুলো, ফারুকি ছবি বা মনপুরা বা গৌতম ঘোষের এই কমার্শিয়াল ছবিগুলো, তাদেরকে এত বেশি টাকা দিতে হয় মিনিমাম গ্যারান্টি হিসেবে, যে তাদের পক্ষে সম্ভব হয় না এই ভালো ছবি আনা। সেই জন্য ওরা বেশিরভাগ সময় দেখা যায় যে পুরোনো ছবির ওরা চালায় বেশি, ওরা নতুন ছবি নিতে চায় না। ফলে গৌতম ঘোষের ছবি বেশি চালাতে পারেনি, অনেক হল ওরা নিতে চায়নি, এই রিস্কও নিতে চায়নি। এত, আমি যেটা আগেও বললাম যে বিশাল যে ট্যাক্সের বার্ডেনটা থাকে সিনেমা হলের উপরে, এত বড় ট্যাক্স তাদের পে করতে হয় সরকারের কাছে, বাকি তাদের কিছু টাকা থাকে না, এবং সেখানে প্রডিউসারও কম টাকা পায়। 100 টাকার একটা হলের টিকিট ওইভাবে যদি আমরা দেখি, সেখান থেকে 50 টাকা চলে যায় অন অ্যাভারেজ সরকারের কাছে, আর বাকি যেটুকু থাকে 75 টাকা টু বি এক্সাক্ট, আর বাকি টাকা বেশিরভাগ অংশ যায় হলের কাছে, আর অল্প একটা অংশ যায় প্রডিউসার বা ডিস্ট্রিবিউটরের কাছে। আসলে তো আমরা যদি 30টা 40টা 50টা হলের জন্য যদি আমরা ছবিটা চালাই, তাও আমাদের রিটার্নস এর একটা লিমিট থাকে। যেখানে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা বলি, তাহলে ওখানে ট্যাক্সের পরিমাণটা হচ্ছে মাত্র 15% বা 20% বাংলা ভাষার ছবির জন্য। বরঞ্চ হিন্দি ছবি যখন ওয়েস্ট বেঙ্গলের হলে চলে, তখন তাদেরকে 40 বা 50% ট্যাক্স তাদের বেশি দিতে হয়। এই ট্যাক্সের ব্যাপারটি মানে সামনে চলে আসছে, এবং সরকারকে নিশ্চয়ই এটা নিয়ে সমন্বিতভাবে ভাবতে হবে। আমাদের সময় ফুরিয়ে আসছে, আমরা জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি আশার কথা শুনবো খুব অল্প সময়ের মধ্যে চলচ্চিত্র শিল্প নিয়ে। সেটি হচ্ছে যে আমাদের শুভ দিন শুরু হয়েছে। আমরা যে পরিকল্পনা করেছি যে জাতিকে নিয়ে আমরা আগামী 10-15 বছরে ভিশন 2021-কে যেটা বলা হচ্ছে, সেই টার্গেটে যদি আমরা এগোই, নতুনরা আসছে, পুরনোরা আছেন, দুজনের মেলবন্ধনের মধ্যে দিয়ে, নতুন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে, নতুন প্রযুক্তির মধ্যে দিয়ে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবশ্যই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি সেই চেতনাকে যদি আমরা অবমাননা করি, তাহলে আমরা এগোতে পারবো না। আলোচনার শেষ কথাটি জনাব চাচিন। ভালো লাগলো, সবার কথা শুনে ভালো লাগলো। এবং একটি কথা বলবো, এই রকম কথা, এমডি সাহেবের যে কথা, এরকম কথা দীর্ঘ 51 বছর শুনে আসছি, কিন্তু এই বাণীই থেকে যায়, বাণী আর সামনে কখনো। আমরা আশা করব যে এইবারে বাণী নিশ্চয়ই সামনে চলে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।